তরিকুল ইসলামের ঘুম ভাঙে ফজরের ওয়াক্তে। তিনি হিমশীতল ঠান্ডা পানিতে গোসল করে নামাজ আদায় করেন। এরপর তার আর অনেকক্ষণ কিছুই করার থাকে না। বাড়ির সবাই ঘুমে, তাদের ঘুম এত সহজে ভাঙে না। তরিকুল ইসলাম ঝাড়ু হাতে নেন, উঠান ঝাড় দেওয়া শুরু করেন। এতে দুটা কাজ হয়, উঠান হয় ঝকঝকে পরিষ্কার এবং তার শীত কমে, কিছু এক্সারসাইজও হয়। এই বয়সেও এক্সারসাইজ করে শরীর ঠিক রাখা অত্যন্ত জরুরি। একটা বিষয় চিন্তা করে তরিকুল ইসলাম বেশ মজা পান। বিষয়টা হচ্ছে, বাড়ির কেউ উঠান বার দেওয়ার ব্যাপারটা জানে না। তারা ধরে নিয়েছে ঘুম থেকে উঠে দেখবে চারদিক ঝকঝকা করছে, কারো মনে কোনো প্রশ্ন নেই। তরিকুল ইসলাম উঠান ঝাড় দিচ্ছেন, অর্ধেকের মতো ঝাড় দেওয়া হয়েছে। হঠাৎ পিছন থেকে এসে কে যেন তার হাতে ঝাঁটে ধরল এবং ঝাড়ু দূরে ছুঁড়ে ফেলে দিল। তিনি চমকে পিছনে ফিরে আনন্দিত অভিভূত হয়ে গেলেন। জামাই ফারুক এসেছে। তরিকুল ইসলাম বললেন, বাবা কেমন আছো? ফারুক কদম বসি করতে করতে বলল, আপনি ঝাড় দিচ্ছেন কেন? বাড়িতে মানুষ নাই? তরিকুল ইসলাম বললেন, ঝাড়ু দেয়া মানে একই সঙ্গে। হাতের ব্যায়াম, পায়ের কোমরের এক্সারসাইজ, এই জন্য ঝাড়ু দিই। ফারুক বলল, এক্সারসাইজের জন্য ঝাড়ু দিতে হবে না, আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। বাবা এখন বলুন আমার স্যারের অবস্থা কী? উনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন, শুনে কি যে ভয় পেয়েছিলাম। তোমার স্যার ভালো আছেন, ডাক্তার দেখে গেছে, বলেছে কোনো ভয় নাই। ওনার স্বাস্থ্য কামনা করে মসজিদে একটা মিলাদও দিয়েছি। কবিরাজ রোহিণীবাবু এসেছিলেন, তিনি জীবন প্রাশ বানিয়ে দিয়েছেন। সকাল বিকাল 1 চামচ করে খেলে ঘোড়ার মতো তেজি শরীর হবে। স্যার কি ঘুমাচ্ছেন? সবাই ঘুমাচ্ছে, কখন যে উঠবে আল্লাপাক জানে। দাঁড়াও ডেকে তুলি। কে চা বানাবে? আমি বানাবো। আপনার জন্য ইলিশ মিষ্টি নিয়ে এসেছি। ইলিশ মিষ্টি কি? সন্দেশ, ইলিশের পেটির মতো করে বানানো। তরিকুল ইসলাম আগ্রহের সঙ্গে বললেন, বের করো, একটা খেয়ে দেখি। ভালো মিষ্টি দেশ থেকে উঠেই যাচ্ছে। নাটোরের কাঁচাগোল্লা এখন স্মৃতি ছাড়া কিছুই না। ম্যাট্রিক পরীক্ষার আগের দিন নাটোরের কাঁচাগোল্লা খেয়েছিলাম, সেই স্বাদ এখনও মুখে লেগে আছে, হাতে লেগে আছে মিষ্টির গন্ধ। তোমরা এই জমানার ছেলে, মিষ্টি স্বাদ কিছুই জানলে না। আফসোস, বিরাট আফসোস। উঠানের বেতের মোড়ায় শ্বশুর জামাই চা খাচ্ছেন। তরিকুল ইসলাম আনন্দে অভিভূত। জামাইকে তিনি অত্যন্ত পছন্দ করেন। তরিকুল ইসলাম বললেন, দুপুরে মাছ কী খেতে চাও বলো? ফারুক বলল, বিলের ফ্রেশ ছোট মাছ খাবো। 5 মিশালি গুঁড়া মাছ জোগাড় করবো, কোনো সমস্যা নাই। কালী বোয়াল কি পাওয়া যাবে বাবা? এই তো বিপদে ফেললে, এইসব জিনিস কি আর দেশে আছে? দেখি চেষ্টা করে। খলিশা মাছ? আরেক ঝামেলায় ফেলেছ। খলিশা তো প্রায় এক্সট্রিক মাছ, এখনই বের হচ্ছি। সকাল সকাল না গেলে পাওয়া যাবে না। ফারুক বলল, বাবা আপনার জন্য একটা চাদর এনেছিলাম, বের করে দিই? চাদরটা গায়ে দেন। দেব? দাও। তরিকুল ইসলাম গায়ে চাদর জড়াতে জড়াতে বললেন, আরেক কাপ চা বানাও, চা খেয়ে বের হই। আরেকটা কথা বাবা, তোমাকে বলি মন দিয়ে শোনো। আমি শিক্ষক মানুষ, সব মানুষের কাছে মনে হয়, তাই মনে হয় পরীক্ষার খাতা সবাইকে নম্বর দিই। তুমি আমার কাছে নম্বর পেয়েছো 191, সেন্টার মার্কের চেয়েও বেশি। আর আমার 4 মান প্রবাসী গাধাপুত্র পেয়েছে 24, গ্রেস মার্ক দিয়েও তাকে পাশ করানোর বুদ্ধি নেই। ফারুক বলল, আয়না কত পেয়েছে? তারিকুল ইসলাম চিন্তিত গলায় বললেন, ওর খাতাটা আমি বুঝি না, নাম্বারও এই জন্য দিতে পারি না। আয়না দোতলা বারান্দায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি উঠোনের দিকে। শ্বশুর জামাই চা খেতে খেতে গল্প করছে, দেখতেও ভালো লাগছে। এখন ফারুক একা, মাথা নিচু করে উঠোনে হাঁটছে, একবারও দোতলার দিকে তাকাচ্ছে না। তাকালেই আয়নার হাসি মুখ দেখত। আয়না দোতলা থেকে নামলো। তার কেন জানি ইচ্ছে করছে ফারুককে চমকে দিতে। নিঃশব্দে তার পিছনে দাঁড়িয়ে হাউ করে চিৎকার করে কেমন হয়। আয়না খানিকটা অবাক হচ্ছে, এরকম ইচ্ছা তো তার আগে কখনো হয়নি। হাউ চিৎকার শুনে ফারুক চমকে তাকালো। আয়না গম্ভীর গলায় বলল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমার শিক্ষকও ভালো আছেন, তবে তার মাথা খানিকটা এলোমেলো। ফারুক বলল, আমার স্যার এমন একজন মানুষ যার মাথা কখনো এলোমেলো হয় না, তাই বুঝি? ফারুক বলল, হ্যাঁ তাই, যদিও আমার গুরু সুরি বাড়ি যায়। আচ্ছা, গুরু সুরি বাড়ি যায় বলতে বুঝলাম না। আচ্ছা, তবুও আমার গুরু নিত্যানন্দ রায়। আয়না বলল, গুড়ি বাড়ি যায় মানে? সুরি বাড়ি যায় মানে? ফারুক বলল, কথার কথা বললাম। আমার, আচ্ছা এটা গুরু, কোথাও সুরি লেখা আছে, সুরু লেখা আছে। আচ্ছা এখানে কিছু পাণ্ডুলিপিতে প্রবলেম আছে। আচ্ছা, আমার গুরু কোথাও যান না। আয়না বলল, দোতলা থেকে দেখলাম তুমি বাবার জন্য চা বানিয়ে এনেছে, আমার জন্য চা বানিয়ে আনো। এখনই আনছি, ইলিশ সন্দেশ এনেছি, খাবে? তুমি বলে খাবো, সকালে আমি মিষ্টি খাই না, খেতে বলো না। আচ্ছা বলবো না, আমি চা খাবো আর তুমি আমার সামনে বসে বসে বলবে কেন তুমি মিসির আলী নামের মানুষটাকে এত পছন্দ করো। ফারুক বলল, আচ্ছা যাও বলবো,
আয়না বলল, আমিও পছন্দ করি, তবে আমার পছন্দের কারণ তোমার পছন্দের কারণ এক না। তোমার পছন্দের কারণ কি? আয়না হাসতে হাসতে বলবো না। ফারুক চা বানিয়ে এনেছে। আয়না আগ্রহ করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ফারুক বলল, মিসির আলি স্যারকে এত পছন্দ করি কেন বলছি, মন দিয়ে শোনো। মন দিয়ে শুনছি। তার চিন্তা করার ধারা বা বুদ্ধিবৃত্তির বিন্যাস বাদ থাকুক, মানুষ মিসির আলি একটা গল্প শোনা। মন দিয়ে শোনো। বারবার মন দিয়ে শুনো বলছো কেন? আমি যা যা শুনি মন দিয়েই শুনি। একদিন ক্লাসে তিনি বললেন, আমি মানুষের অর্থনৈতিক অবস্থার সঙ্গে তার চিন্তা করার ক্ষমতার ভেতরে একটা সম্পর্ক বের করার চেষ্টা করছি। তোমরা হচ্ছে আমার প্রথম সাবজেক্ট। তোমরা সবাই আমাকে তোমাদের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করবে এবং বোর্ডে লেখা 5টা প্রশ্নের উত্তর দেবে। রাতে বাতি নিভিয়ে ঘুমোতে যাও না বাতি জ্বলিয়ে ঘুমোতে যাও? উচ্চতা ভীতি কী আছে? দিঘির পানির কাছে গেলে কি পানিতে নামতে ইচ্ছে করে? আগুন ভয় পাও? অপরিচিত কোনো ফুল হাতে পেলে গন্ধ শুকে দেখো? আমরা সবাই আমাদের অর্থনৈতিক অবস্থার কথা লিখলাম এবং আগ্রহ নিয়ে প্রশ্নগুলির জবাব দিলাম। কাজটা স্যার কেন করলেন? আমাদের মধ্যে হতদরিদ্র যারা তাদের খুঁজে বের করার জন্য। আয়না বলল, মজার তো। ফারুক বলল, স্যার 3 জন হতদরিদ্র খুঁজে বের করলেন যাদের ইউনিভার্সিটি খরচ তিনি দিতেন। আমি ছিলাম 3 জনের একজন। বাহ, আরেকটা গল্প বলবো? স্যারের একবার প্লুরিসি হলো, খুবই খারাপ অবস্থা। তিনি এমন একটা ক্লিনিকে বের করলেন যার খোঁজ কেউ জানে না। তিনি সেখানে ভর্তি হলেন। কেন জানো? কেন? যাতে ছাত্ররা তাকে খুঁজে না পায়, তাকে সেবার জন্য ব্যস্ত না হয়। তিনি কারো সেবা নেন না। মিসির আলি স্যার এমনই একজন পূর্ণবান ব্যক্তি যার কাছাকাছি বসে থাকলেও পূর্ণ হয়। আয়না বলল, তোমার চোখে পানি এসেছে, পানি মোছো। ফারুক চোখ মুছল। মিসির আলির সঙ্গে ফারুকের দেখা হলো সকালে নাস্তার টেবিলে। ফারুক বলল, স্যার আমাকে চিনছেন? মিসির আলি বললেন, তোমার নাম দেখে তোমাকে চিনতে পারিনি, এখন চিনেছি, খুব ভালো মতো চিনেছি। তুমি অনার্স এবং MA দুটাতে ফার্স্ট হয়েছিলে। ইউনিভার্সিটিতে লেকচারার হবার কথা ছিল, কী সব পলিটিক্সের কারণে হয়নি। ফারুক বলল, আমার বিষয়ে আর কিছু কি মনে আছে স্যার? মনে আছে, আমার একবার প্লুরিসি হয়েছিল, মরতে বসেছিলাম, ভর্তি হয়েছিলাম এমন একটা ক্লিনিকে যার খোঁজ কেউ জানে না। তুমি কিভাবে সেখানে উপস্থিত হলে? কেমন আছো ফারুক? স্যার ভালো আছি। আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন ভেবে ভালো লাগছে। মিসির আলি বললেন, তুমি যে ডেকেছ সেই সমাধান আমি করতে পারিনি, পারবো সেই এরকম মনে হচ্ছে না। ফারুক বলল, সমস্যার সমাধান থাকে না স্যার, সেসব সমস্যার সমাধানই আপনি তার কী সমাধান করবেন? সমাধান নেই, আপনি তার কী সমাধান করবেন? এই সব নিয়ে আমরা রাতে কথা বলবো। মনে হয় বঙ্গোপসাগরে ডিপ্রেশন হয়েছে। দুপুর থেকে আকাশে মেঘা জমতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে টিপটপ বৃষ্টি, ঝড়ো বাতাস। তারিকুল ইসলাম আনন্দিত। ঝড় বৃষ্টি উপলক্ষে বিশেষ কিছু রান্না হবে। খিচুড়ি, ঝাল গরুর মাংস। ময়মনসিংহে বিটি ট্রেনিংয়ের সময় তিনি গরুর মাংস রান্না করার একটা পদ্ধতি শিখেছিলেন। সেটা করবেন কিনা বুঝতে পারছেন না। মাটির হাঁড়িতে মাংস, লবণ, সামান্য তেল এবং 1 গাদা কাঁচামরিচ দিয়ে অল্প পাচে জাল দেওয়া, আর অন্য সব মশলা নিষিদ্ধ। মাংসের বিশেষ যে গন্ধ আছে, কাঁচামরিচ সেই গন্ধ নষ্ট করবে, আলাদা ফ্লেভার নিয়ে আসবে। তিনি নিজেই গরু মাংস আনতে গেলেন। গ্রামে কষাইয়ের কোনো স্থায়ী দোকান নেই, শুধু হাটবারে মাংস বিক্রি হয়। সৌভাগ্যক্রমে আজ হাটবার। বাড়িতে মেহমান শুধু না, জামাইও উপস্থিত। বিশেষ রান্নার অতি উপযুক্ত উপলক্ষ। মিসির আলি নিজের ঘরে দরজা জানালা বন্ধ করে বসে আছেন। তিনি খাটে হেলান দিয়ে আছোয়া হয়ে আছেন। তার পায়ের উপর কম্বল। তার সামনে বসেছে আয়না এবং ফারুক। এরা দুজন বসেছে খাটের শেষ প্রান্তে। সোলার লাইট কাজ করছে না। মেঘলা দিন ছিল বলেই প্যানেল চার্জ হয়নি। ঘরে হারিকেন জ্বলছে। টেবিলে দেয়াশলাই এবং মোমবাতি রাখা আছে। ফারুক বলল, স্নাতটা ভূতের গল্পের জন্য অসাধারণ। স্যার, আমি অতিথিপুর রেল স্টেশনে একবার একটা ভূত দেখেছিলাম। এই গল্পটা বলবো? ভূত সাধারণত মানুষের সাইজের কিংবা মানুষের চেয়ে লম্বা হয়। এই ভূতটা বামন, 6-7 বছরের ছেলের হাইট। মিসির আলি বললেন, ভূতের গল্প থাকুক, তুমি বরং আয়নার গল্প শোনাও। তুমি একজন সাইকোলজিস্ট, তোমার চোখে আয়না মেয়েটি কি? তুমি তার অদ্ভুত কর্মকাণ্ড নিশ্চয়ই কোনো ব্যাখ্যা ধারা করেছ। সেই ব্যাখ্যাও শুনি। আয়না কি আপত্তি আছে? আয়না মুখে কিছু বলল না, তবে মাথা নাড়িয়ে জানালো তার আপত্তি নেই। মিসির আলি তার ছাত্রের দিকে তাকিয়ে বললেন, আমার সামনে সিগারেট খেতে কোনো বাধা নেই, সিগারেট ধরাও। আমি দেখলাম সিগারেটের খোঁজে পকেটে হাত দিয়ে চোট করে হাত বের করে নিয়েছো, তাই বললাম। ফারুক বলল, আমার সিগারেট লাগবে না, আপনার কথায় হঠাৎ টেনশন তৈরি হয়েছিল বলে সিগারেট প্যাকেটে হাত দিয়েছিলাম। স্যার, আয়না বিষয়ে আমার যা বলার তা ডায়েরিতে লিখেছি, এর বাইরে তেমন কিছু নেই। মিসির আলি বললেন, আয়না এবং তোমরা দুজনই ডিলিউশনে ভুগছো, এমন কি কখনো মনে হয়েছে? জি স্যার, হয়েছে। শুরুতে আমি নিজেকে ডিলিউশনের পেশেন্ট ভেবেছি। একসময় নিশ্চিত হয়েছি সমস্যা আমার না। কীভাবে নিশ্চিত হয়েছ? ফারুক বলল, আঙুল মেয়েটা যখন
আঙুর মেয়েটা যখন দেখলো তার আপা ঢুকে পড়ছে আয়নার ভেতর থেকে, তখন আঙুর মেয়েটা নিতান্ত বাচ্চা মেয়ে, সে এমন একটা ঘটনা বানিয়ে বলবে না। মিসির আলি বললেন, তোমার স্ত্রী মানসিক ক্ষমতা প্রবল, সে তার ক্ষমতা দিয়ে আঙুর মেয়েটাকে প্রভাবিত করতে পারে, এমন এক রিলেশন তৈরি করতে পারে যাতে আঙুর ধারণা হয় যে আপা আয়নার ভেতর ঢুকে গেছে। ফারুক বলল, আয়না এই কাজ কখনো করবে না, সে আঙুরকে খুব পছন্দ করে, সে তাকে পালক পর্যন্ত নিতে চেয়েছে, মেয়েটা ভয় পায়, এমন কিছু সে করবে না। মিসির আলি বললেন, আয়নার ঘরে ভিডিও ক্যামেরা বসানোর কথা কখনো ভেবেছ? সিসিটিভি সারাক্ষণই টিভি চলবে, আয়নার প্রত্যেক কর্মকাণ্ডের রেকর্ড থাকবে, আয়না ভেতর ঢুকলো কিনা বা জানা যাবে। ফারুক বলল, এটা মাথায় আসেনি স্যার, এখন আমি একটা সিগারেট ধরাবো, হঠাৎ টেনশন বোধ করছি। মিসির আলি বললেন, সিগারেট ধরাও, একটা বড় আয়না নিয়ে আসো, আয়নাটা ব্যবহার করে আমি হিপনটিক সাজেশন দিব, তোমাদের দুজনকেই দেবো। আয়না রাজি আছে। ফারুক, তুমি নিশ্চয়ই রাজি? ফারুক বলল, আপনি যা করতে বলবেন আমি করব, আমি আয়না নিয়ে আসছি। ফারুক আয়না আনতে গেল। মিসির আলি নিজেও একটা সিগারেট ধরালেন। আয়না বলল, চা খাবেন স্যার? মিসির আলি বললেন, ঘন ঘন চা খাবার অভ্যাস আমার নেই, তোমার পাল্লায় পড়ে চা খাওয়ার অভ্যাস হয়েছে, পান খাওয়ার অভ্যাস হয়েছে, এখন চা পান কোনোটাই না, তুমি আমাকে এক পিস সাদা কাগজ এবং কলম দাও। ফারুক আয়না নিয়ে এসেছে। মিসির আলি আয়নাটা তাদের দিকে ধরেছেন, তিনি বসেছেন আয়নার পেছনে। ফারুক বলল, স্যার কেন জানি আমার ভয় ভয় লাগছে। মিসির আলি বললেন, এই কাগজ এবং কলম নাও, কাগজে লেখো, আমার ভয় ভয় লাগছে, উল্টো করে লিখবে, তোমার ডায়েরিতে তুমি যেমন উল্টো করে লিখেছো সেরকম। তোমার লেখা শেষ হবে আর হিপনোটিক সাজেশন শুরু হবে। ফারুক লিখছে, তার সময় লাগছে। আয়না আগ্রহ নিয়ে ফারুকের লেখা দেখছে, মাঝে মাঝে তাকাচ্ছে ফারুকের দিকে। মিসির আলি বললেন, ফারুক তোমার কি ডিসলেক্সিয়া আছে, যেখানে মানুষ উল্টো করে লেখে? ফারুক বলল, জি না স্যার। মিসির আলি বললেন, ব্যাপারটা খুব আশ্চর্যের না, তুমি পুরো একটা চ্যাপ্টার উল্টো করে লিখেছো। নির্ভুলভাবে লিখেছি আর এখন একটা বাক্য লিখতে পারছো না, তোমার কপাল ঘামছে। ফারুক কপালের ঘাম মুছতে মুছতে বলল, স্যার একটা সিগারেট খাবো। খাও। একবার অনুমতি দিয়েছি, বারবার অনুমতি চাইতে হবে না। লেখা শেষ? জি না, লেখা উল্টো হয়েছে কিন্তু মিরর ইমেজ হয়নি। বাদ দাও, পরে লিখবো। সিগারেট শেষ করে আমার বাদ দাও। 3টা হাইপোথিসিস দাঁড় করিয়েছি, এক এক করে বলি। আয়নাকে নিয়ে আমি এখন যে বিষয়গুলো বলবো। হাইপোথিসিস এ, এখানে আমি ধরে নিচ্ছি আয়নার ভেতরে ঢুকে পড়ার অস্বাভাবিক ক্ষমতা এই মেয়েটির আছে। এই হাইপোথিসিসের পেছনে আছে মেয়েটির নিজের স্বীকারোক্তি, ফারুকের বক্তব্য এবং আঙুর মেয়েটির বক্তব্য। বিজ্ঞান এই হাইপোথিসিস অগ্রাহ্য করবে, আমি নিজেও অগ্রাহ্য করেছি, তারপরেও হাইপোথিসিস দাঁড় করানো হলো। ভুলের ভেতর দিয়ে শুদ্ধকে খোঁজার নিয়ম আছে। হাইপোথিসিস বি, হাইপোথিসিস বলছে আয়নার ভেতর কেউ কখনো ঢোকেনি, এক রিয়েলিটি থেকে অন্য রিয়েলিটিতে যেতে হলে আয়না লাগে না, বিছানায় শুয়ে শুয়ে একজন মানুষ রিয়েলিটি বদলাতে পারে। বিজ্ঞান এই হাইপোথিসিস সমর্থন করবে। হাইপোথিসিস সি, এই হাইপোথিসিস বলছে পুরো ব্যাপারটা আয়নার স্বামী ফারুকের কল্পনা, যে সাইকোলজির ছাত্র, ডিলিউশন আর বিষয়টা সে জানে। আয়না তার ডিলিউশন এ সাহায্য করেছে। মার্থ নামে এক বাচন মেয়ে বলতে সে আয়না জগতে বাস করে। মার্থের কাহিনী ফারুকের ডিলিউশনে ট্রিগার করেছে, তার স্ত্রী আয়নার প্রীতি তাকে সাহায্য করেছে, তার স্ত্রীর নামও আয়না, সব কিছুই তাকে সাহায্য করেছে। আয়না রাতে তার স্বামীর সঙ্গে ঘুমায় না, এটিও ফারুকের ডিলিউশনের কাজ অংশ। ফারুক চায় না তার সঙ্গে স্ত্রী রাত্রি যাপন করতে। মিসির আলি থামিয়ে দিয়ে ফারুক বলল, স্যার আমি কেন চাইব না? মিসির আলি বললেন, তুমি নারী বিদেশি পুরুষদের একজন, বিয়ের আগে তোমার ইচ্ছে হয়নি যে মেয়েটিকে বিয়ে করবে, তাকে দেখতে বা তার ছবি দেখতে, বিয়ের পরেও দীর্ঘ সময় তাকে এই বাড়িতে ফেলে রেখেছো, নিজের কাছেও নিয়ে যাওনি। ফারুক বলল, স্যার কোয়ার্টার পাচ্ছিলাম না। মিসির আলি বললেন, আগ্রহ থাকলে তুমি বাড়ি ভাড়া করতে, মেয়েটির সঙ্গে তুমি বাস করতে চাও না, আবার তাকে পুরোপুরি ছেড়েও দিতে চাও না। ফারুক বলল, স্যার একটা জিনিস আপনার বুঝতে হবে, আয়নার অসাধারণ সাইকিক ক্ষমতার বিষয়টি আপনি জানেন, এরকম একজন মহিলার সঙ্গে বাস করা অসম্ভব। মিসির আলি বললেন, তুমি সাইকোলজির ছাত্র, একজন সাইকোলজির ছাত্রে সাইকিক ক্ষমতারও স্ত্রী পাওয়া ভাগ্যের বিষয়, হয়ে গেল উল্টা। ফারুক বলল, স্যার আয়না নিজে কিন্তু বলেছে সে আয়নার ভিতরে ঢুকে যায়। মিসির আলি বললেন, সে আদর্শ স্ত্রীর মতো আচরণ করেছে, স্বামী যা যাচ্ছে তাই বলছে। সাইকোলজি ভাষায় এ ধরনের আচরণের একটা নাম আছে, একে বলে সিম্প্যাথেটিক ডিলিউশন। ফারুক বলল, হাইপোথিসিসটাকেই কি আপনি সমর্থন করছেন এইটা? মিসির আলি বললেন, না, আমার সম্পূর্ণ ভিন্ন ধারণা। এসো হিপনেটিজম শুরু হোক। ফারুক, তুমি যদি আরেকটা সিগারেট খেতে চাও খেয়ে নাও, চোখ মুখ শক্ত করে রাখার কিছু নেই, স্বাভাবিক হও, তোমাকে হিপনোটিক স্ট্র্যাটস এর ভেতর দিয়ে যেতে হবে, তুমি একজন অবজারভার। ফারুক স্বস্তি নিঃশ্বাস ফেলল। আয়না স্বাভাবিক আছে, তার চোখে কৌতূহল। মিসির আলি বললেন, আয়না আমি শুরু করব? শুরু করুন, আমি তোমাকে যা করতে বলবো তুমি করবে, আমার উপর এই বিশ্বাস রাখতে হবে যে আমি তোমার ক্ষতি করব না, তোমার অমঙ্গল হয় এমন কিছু করব না। স্যার এই বিশ্বাস আমার আছে।
এখন তাকাও আমার দিকে। কিছুক্ষণের মধ্যেই তুমি আয়না জগতে ঢুকে যাবে। সেই জগৎ তোমার জন্য আনন্দময়। সেখানে ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, ছায়া ছায়া অস্পষ্ট এক জগৎ। তুমি কি তৈরি? জি। আয়না জগতে ঢুকে যাবার পর তোমাকে আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। সব প্রশ্নের উত্তর যে দিতে হবে তা না। তুমি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চাও, দেবে না। মিসির আলি কাগজ কলম হাতে নিলেন। কাগজে লিখলেন নদী, পাখি, ফুল। কাগজটা বলের মতো গুটি পাকিয়ে আয়নার দিকে বাড়িয়ে দিলেন। আয়না, এই বলটা হাতের মুঠোয়ের মধ্যে নাও। এখন তুমি যাত্রা শুরু করেছ আয়না জগতের দিকে। জগৎটা মাটির নিচে, সিঁড়ি বানানো হয়েছে। তুমি এক একটা সিঁড়ি পার হবে আর আয়না জগতের কাছাকাছি যেতে থাকবে। তোমার এখন ঘুম পাচ্ছে আয়না? ঘুম পাচ্ছে? পাচ্ছে। প্রথম সিঁড়ি বের হলো। এই তো দ্বিতীয় সিঁড়ি। আয়না ঘুম পেলে চোখ বন্ধ করে ফেলবে। আয়না চোখ বন্ধ করলো। মিসির আলি বললেন, একটা সময় আমি বলবো আয়না চলে আসো। তুমি আয়না জগৎ ছেড়ে চলে আসবে। আয়না শুনতে পাচ্ছ? তুমি তৃতীয় সিঁড়ি পার হয়েছ। এখন পার হলে চতুর্থ সিঁড়ি। আর একটা ধাপ শুধু বাকি। এই ধাপটা পার হলেই তুমি আয়না জগতে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অস্পষ্ট। আয়না বড় বড় নিঃশ্বাস ফেলছে, সামান্য দুলছে। ফারুক নিজেও বড় বড় নিঃশ্বাস ফেলছে, সেও দুলছে। মিসির আলি নিশ্চিত আয়না জগতে আয়না একা ঢুকবে না, ফারুক নিজেও ঢুকে যাবে। আয়না, এখন শেষ ধাপ পার হও। আয়না জগতে ঢুকে যাও। আয়না দুলুনি বন্ধ করে স্থির হয়ে গেল। মিসির আলি ফারুকের দিকে তাকালেন। সেও মূর্তির মতো স্থির হয়ে আছে। মিসির আলি সিগারেট ধরালেন। হাতে সময় আছে, তাড়াহুড়ার কিছু নেই। আয়না, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তুমি কোথায়? আয়না জগতে। তুমি একা না, আরও কেউ আছে তোমার সঙ্গে? ও আছে। ফারুক যে তোমার সঙ্গে আছে, তোমার কি ভালো লাগছে? লাগছে। এখন আমি ফারুককে প্রশ্ন করব। ফারুক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তুমি কি কোথায়? আয়নার জগতে। তোমার কি ভালো লাগছে? না। মিসির আলি বললেন, জগৎটা কেমন? অন্যরকম। ভয় লাগছে? না। এখান থেকে যেতে চাও? চাই। আয়না জগতে এমন কি আছে যা এখানে নেই? ফারুক থেমে থেমে বলল, আয়না জগৎ অন্যরকম জগৎ, চিন্তা এবং কল্পনার জগৎ। মিসির আলির সিগারেট শেষ হয়ে গেছে। তিনি দ্বিতীয় সিগারেট ধরতে ধরতে বললেন, আয়না, তোমাকে বলছি, ভালো আছো? জি স্যার। আয়না জগতে থেকে যেতে ইচ্ছে করছে? আশেপাশে তুমি কাউকে দেখছো? কিছু দেখছি না স্যার, শুধু ওকে আবছা আবছা দেখছি। কিছুই দেখছি না কেন? এই জগৎটা কুয়াশার, ঘন কুয়াশার সব ঢাকা। হঠাৎ হঠাৎ কুয়াশা বাতাসে সামান্য সরে যায়, তখন কিছু কিছু দেখা যায়। কি দেখা যায় সেটা আমি বলবো না। দরজায় টোকা পড়ছে। তারিকুল ইসলামের গলা শোনা গেল। মিসির আলি সাহেব, খাবার দেওয়া হয়েছে, এখন গরুর মাংস খাবেন, যে মৃত্যুর পরেও মনে থাকবে। গরম গরম খেতেই হবে। চলে আসেন, কুইক, 2 মিনিট। মিসির আলি আয়নার দিকে তাকিয়ে বলল, তুমি আয়নার ভেতর থেকে চলে এসো। ওকে কি সঙ্গে নিয়ে আসবো? হ্যাঁ। ফারুক, তুমিও আসো। দুজনের ঘোর একসঙ্গে ভাঙল। তারা তাকালো মিসির আলির দিকে। মিসির আলি বললেন, আয়না, তোমার মুঠোয় যে কাগজটা আছে সেটা দাও। চলো খেয়ে আসি, ডিনার টাইম। রাতের খাবার শেষ হয়েছে। তরিকুল ইসলামের আনন্দ সীমা নেই। গরুর মাংস যতটা ভালো হওয়ার কথা তার চেয়েও ভালো হয়েছে। মিসির আলি খাবার ভালো হয়েছে কিনা তা মন্দ হয়েছে এই নিয়ে কখনো কিছু বলে না। তিনি বললেন, মাংসের টেস্টটা অদ্ভুত। তরিকুল ইসলাম বললেন। মিসির আলির প্লেটে মাংস বাটি ঢেলে দিলেন। মিসির আলি তেমন আপত্তি করলেন না। আলোচনা খাবার নিয়ে চলতে লাগলো। কখন কি সুখাদ্য খেয়েছে সেই গল্প। জানা গেল তরিকুল ইসলামের সবচেয়ে পছন্দের খাবার শুকনা মরিচের ভর্তা। শুকনো মরিচের সঙ্গে একটা রসুন দিয়ে পাটায় পিষে ভর্তা তৈরি হয়। খেতে হয় মারকলা ভাত দিয়ে। ফারুক বলল, তার পছন্দের কোনো খাবারই পছন্দ না। সে এমন এক জগতে থাকতে চায় যেখানে কেউ কিছু খেতে হয় না। তরিকুল ইসলাম বললেন, তোকে 3 দিন কিছু খেতে না দিলে হাম হাম করে খাবি, যা দিবে তাই খাবি। আয়না বলল, 3-4 দিন তো আমি না খেয়েই থাকি। তরিকুল ইসলাম চুপ করে গেলেন, কারণ ঘটনা সত্যি। আয়না যখন তার ঘরে দরজা বন্ধ করে বাস করতে থাকে তখন সে কিছুই খায় না। মিসির আলি বারান্দায় বসেছেন, বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি হবার কারণে হয়তো শীত কমে গেছে। মিসির আলির সামনে আয়না এবং ফারুক। মিসির আলি বললেন, তোমরা আগ্রহ নিয়ে বসেছ। আমি তোমাদের বিষয়ে কিছু বুঝলাম তা জানার জন্য। আমি কিছুটা বিব্রত বোধ করছি, কারণ তেমন কিছু বুঝতে পারিনি। মানুষকে সীমাবদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছে, নিজের জগতের বাইরের জগৎ সম্পর্কে জানার ক্ষমতা দেওয়া হয়নি। ম্যাথমেটিশিয়ানরা 4, 5, 6 ডাইমেনশনের অঙ্ক বের করেছেন, সবই অ্যাবস্ট্র্যাক্ট ব্যাপার। তারা বলেছে আমাদের কি মাত্রিক জগৎ হচ্ছে 4 মাত্রা জগতের ছায়া, আবার 4 মাত্রা হচ্ছে 5 মাত্রা জগতের ছায়া। দারুণ জটিল ব্যাপার ছায়ার জগৎ। আয়না বলল, আপনি যা বুঝছেন তাই বলুন। আয়না জগৎ কি আছে? মিসির আলি হতাশ গলায় বললেন, আছে। তার প্রমাণ তোমার হাতের মুঠোয় রাখা কাগজ। সেখানে আমি লিখেছিলাম নদী, পাখি, ফুল। তুমি আয়না জগৎ থেকে বের হয়ে আসার পর লেখালেখি সব পুরোটাই উল্টো। মিরর ইমেজ এই লেখা আয়নার সামনে না ধরলে পড়া যাবে না। মজার ব্যাপার হচ্ছে ফারুক একটা দীর্ঘ চ্যাপ্টার এইভাবে লিখেছে যা সে লিখতে পারে না। ধরে নিচ্ছি এই চ্যাপ্টারটা নিয়ে সে একবার আয়না জগতে ঢুকেছিল বলে লেখা মিরর ইমেজ হয়েছে। অবশ্যই ফারুক এমন একজন যার সঙ্গে আয়না জগতের যোগাযোগ আছে। ব্যাপারটা সে অতি যত্নে গোপন রেখেছে। আয়নার যে সব ক্ষমতা আছে তা সবই আমাদের এই ছাত্রের আছে। আমার যখন প্লুরিসি হয় একটা ক্লিনিকে ভর্তি হয়েছিলাম, কেউ তার ঠিকানা জানে না। ফারুক ঠিকই উপস্থিত ছিল।
আমি কিছুদিন পর পর বাসা বদল করি, নতুন ঠিকানা কাউকে জানাই না। ফারুক ঠিকই ঠিকানা বের করে জানে। যে চিঠি লিখেছে, যে ছাত্রকে নামে চিনতে পারছি না, তার একটা চিঠিতে আমি ঢাকা ছেড়ে ছাত্রের শ্বশুরবাড়িতে উপস্থিত হব, আমি সেই লোক না। ফারুক আমাকে প্রভাবিত করেছে, সে প্রাণপণ চেষ্টা করেছে রহস্য উদ্ধারের। আমার সাহায্য সেই কারণেই নিয়েছে। সরি, আমি সাহায্য করতে পারিনি। তোমাদের জগৎ সম্পর্কে আমি কিছু জানি না, জানতে পারবো তাও মনে হচ্ছে না। তবে তোমাদের দুজনেরই আমি একটা উপদেশ দিচ্ছি। প্রকৃত একই ধরনের দুজনকে কাছাকাছি এনেছে, তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তোমরা আলাদা হয়েও না। তার জন্য তোমাদের যদি পুরোপুরি আয়না জগতে স্থায়ী হতে হবে। এর বেশি আমার কিছু বলার নেই। গুড লাক। মিসির আলী মাজেবকে নিয়ে ঢাকায় চলে এসেছেন। তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। মিসির আলী প্রতি সন্ধ্যায় তাকে পড়াতে বসেন। পাঠে তার প্রবল আগ্রহ। ফারুক বা আয়নার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তবে তিনি তরিকুল ইসলাম সাহেবের কাছ থেকে অদ্ভুত একটা চিঠি পেয়েছেন। প্রিয় ভাই সাহেব, আসসালামু আলাইকুম। মহা বিপদে পড়িয়া আপনাকে পত্র দিতেছি। আপনি যে দিবসে ঢাকা রওনা হয়েছেন, সে দিবসে রাতের কথা। খাবার খাওয়ার জন্য আমার স্ত্রী মেয়ে জামাইকে ডাকতে গেল। রান্না হয়েছে সরপুটি ভাজা, কই মাছের মিডিয়াম সাইজ ঝোল এবং ট্যাংরা মাছ কোল ঝোল। কন্যার মা ফিরে এসে বললেন, ঘরে কেউ নেই। শুধু সে ঘরে কেউ নেই তা না, বাইরেও নেই। আমি অনুসন্ধানে বাকি রাখি নাই। জামাই গোপন স্ত্রীকে নিয়ে কর্মস্থলে চলে গেছে, তাও সম্ভব না। রেল স্টেশন 5 কিলোমিটার দূরে, বাহন ছাড়া যাওয়া সম্ভব। বাড়িতে রিক্সা বা টেম্পে আসে নাই। আমি থানায় জিডি এন্ট্রি করেছি। জামাইয়ের কলেজের প্রিন্সিপাল সাহেবের সঙ্গে মোবাইলে যোগাযোগ করিয়াছি, তিনিও কিছু জানেন না। আমার নিজের ধারণা জিনভূতের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে। জিন অনেক সময় পছন্দের ব্যক্তিকে তাহাদের দেশে নিয়ে যায়, এখন লালন পালন করে। আমি আমার মনের কথা কাউকে বলিতে পারতেছি না। এখন মোবাইলের টেলিফোনের যুগ। এই জমানায় কেউ জিনভূত বিশ্বাস করছে না। ভাই সাহেব, দয়া করিবেন যেন মহা বিপদ থেকে উদ্ধার পাই। ইতি তরিকুল ইসলাম। পুনশ্চ মাসুল মাছের সন্ধানে আছি, পাওয়া মাত্র মোবাইল করিব, চলিয়া আসিবেন। মিসির আলী বড় দেখে একটা আয়না কিনে নিজে শোবার ঘরে টানিয়ে রেখেছেন। তার ধারণা কোনো একদিন আয়না, ফারুক এবং তার স্ত্রী দেখা পাওয়া যাবে। তাদের কোলে থাকবে অপূর্ব এক শিশু। শিশুটি দুষ্টামি ভর্তি, চোখ দাঁত দেখা খুব শখ।